হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে আগে যে আমার টেলিগ্রাম গ্রুপটা ছিল সেটা রিপোর্ট মেরে পুরোপুরি ডিলিট করে দিয়েছে, সেখানে কোনো জয়েন হতে পারবে না। তো নতুন করে একটা টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছি, যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ক্লাসে যে ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আর এই যে আজকে আমরা 14ই আগস্ট যে কর্মক্ষেত্র পত্রিকা আছে, এই পত্রিকা থেকে আমরা WP মেনের প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যে একটি সংখ্যার 40% যদি সেই সংখ্যার একের চতুর্থাংশের চেয়ে 105 বেশি হয় তাহলে সেই সংখ্যার এবং সংখ্যার 35-এর মধ্যে পার্থক্য কত? একটি সংখ্যার 40%, তাহলে সংখ্যাটাকে আমরা আগে কোন সংখ্যাটা ছিল সেটা আমাকে বের করতে হবে। এখানে বলা আছে সেই সংখ্যার, আগে আমাদের কি সংখ্যাটা বের করতে হবে। সংখ্যাটাকে ধরলাম এক্স। এবার এক্সের 40% মানে কত? 20 দিয়ে 40/100, 20 দিয়ে কাটলে ওপরে 2, ও তলায় কত হবে? 5, 2/5। এবার সেই সংখ্যার একের চতুর্থাংশের চেয়ে 105 বেশি, এই যে বেশি বা কম যাই বলা থাকুক সেটা আমাদের পার্থক্য বলা আছে। সেই সংখ্যার একের 4 অংশ, তাহলে এই এক্স সংখ্যারই এবার বেশি বলা আছে, মানে কি আমাদের পার্থক্য বলা আছে। কিসের পার্থক্য? যে সেই সংখ্যার একের 4 অংশ, তাহলে ওপরে 1 তলায় 4, তাহলে একের সাথে এক্স গুণ করলে তো এই এক্সই হবে, তলায় 4। এটার পার্থক্য কত বলা আছে? 105 বলা আছে, ঠিক আছে। তাহলে এদিকে 5 আর 4-এর লসাগু কত হবে? 5 আর 4-এর লসাগু হবে কত? 20 হবে, ঠিক আছে। 5 আর 4-এর লসাগু কত হবে? 20 হবে। তাহলে 20কে যদি তুমি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 4 5 20, অর্থাৎ 4-এর সাথে 2 গুণ করলে কত হবে? ওপরে হবে 8x, আর এদিকে কত হবে? 4 5 20, অর্থাৎ 5x, ঠিক আছে। তাহলে এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হলো 105। তাহলে 8x থেকে 5x বাদ দিলে কত হবে? 3x হবে, ঠিক আছে। 3x বাই হচ্ছে 20, 3x বাই 20, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 105। 3 দিয়ে যদি কাটো, 3 দিয়ে হচ্ছে 3 3 9, 3 5 15, 35। তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে x ইকুয়াল টু হবে 35 দুগুণে 70, আর এদিকে হচ্ছে দুটো 0, অর্থাৎ 700। তাহলে x সমান কত? 700, সংখ্যাটা পেলাম। এবার বলা আছে কি সেই সংখ্যার এবং সংখ্যার 35-এর মধ্যে পার্থক্য কত? তাহলে সেই সংখ্যার এবং 35-এর এবং সংখ্যার 35-এর মধ্যে পার্থক্য কত? এটা মনে হয় সংখ্যার 35% হবে, ঠিক আছে। তাহলে এই 700-র আগে আমরা 35% বের করব, যে 700-র 35%, 35% উঠে কি হয়? পার্সেন্ট উঠে তলায় 100 হয়। তাহলে এদিকে দুটো শূন্য কাটা দাও, তাহলে 5 7 35-এর 5 হাতে থাকলো 3, 3 7 21, আর 3 হচ্ছে 24, 245। এবার সেই সংখ্যা এবং সেই সংখ্যার 35%, তাহলে সেই সংখ্যা কত আছে? 700। তাহলে 700 আর এই 245-এর মধ্যে পার্থক্য কত হবে? এদিকে হচ্ছে কত? 5 4 1 5, 5 5 10, 2 1 3 4, 455, ঠিক আছে। 455 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। এটাকে একটু তোমরা ঠিক করবে, এটাকে 35% করবে, যে সেই সংখ্যার ওই 700-র আর সেই সংখ্যার 35%, সেই সংখ্যার 35% মানে কত? 245। এদের পার্থক্য হচ্ছে 455। ইউকি একা 16 দিনে একটি পুরো দেওয়াল আঁকতে পারে। মেদিনী ইউকির 3 গুণ সময় দেয়, তারা একসঙ্গে কাজ করলে কতদিনে অর্ধেক দেওয়াল আঁকতে পারবে? তাহলে এখানে দুজন আছে, কে আছে? একটা আছে মেদিনী আর একটা আছে ইউকি। এবার বলা আছে কি ইউকির 3 গুণ সময় নেয়, তাহলে ইউকি যদি 1 ইউনিট সময় নেয় তাহলে মেদিনী কত ইউনিট সময় নেবে? 3 ইউনিট সময় নেবে, ঠিক আছে। এটা এটা হলো আমাদের টাইমের রেশিও। এবার এখানে আমাদের এই ইউকি বলা আছে একাই 16 দিনে কাজটা করছে, তাহলে কত দিনে করছে? 16 দিনে। তাহলে এখানে টোটাল ওয়ার্কটা কি করে বের করব? টোটাল ওয়ার্কটা বের করব দিনের সাথে যখন ইফিসিয়েন্সি গুণ করব তখন টোটাল ওয়ার্ক পাবো। আমরা কি জানি, যদি দিন বের করি তখন কি করি? টোটাল ওয়ার্ক যেটা থাকে সেটা দিয়ে ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে সেটা আমরা দিন পাই। তো এখানে আমি টোটাল ওয়ার্কটা যদি বের করি তাহলে দিনের সাথে ইফিসিয়েন্সিটা গুণ হবে। তাহলে এখানে ইউকি কত দিনে কাজটা করছে? ইউকি করছে 16 দিনে, ঠিক আছে, 16 দিনে। এবার এর সাথে ইউকির ইফিসিয়েন্সি কত হবে? এটা হলো আমাদের টাইমের রেশিও, এটা কিন্তু আমাদের ইফিসিয়েন্সি রেশিও নয়। তাহলে ইফিসিয়েন্সি রেশিও যদি বের করি তাহলে কত হবে? 1:3 হবে। এটা হলো তাদের কার্যক্ষমতার রেশিও। এটা এই টাইমের সাথে কার্যক্ষমতা সবসময় ব্যস্ত অনুপাতে থাকে।
তাহলে ইউকির এখানে ইফিসিয়েন্সি কত 3 ইউনিট। তাহলে এই এখানে শুধুমাত্র ইউকি বলা আছে তাই আমরা ইউকির ইফিসিয়েন্সি গুণ করব। এখানে যদি দুজন বলা থাকতো তাহলে দুজনের ইফিসিয়েন্সি গুণ করতাম, ঠিক আছে। তাহলে এখানে টোটাল ওয়ার্ক হলো কত 348, তাহলে এটাই হলো 348 টোটাল ওয়ার্ক। এবার বলা আছে তারা একসঙ্গে কাজ করলে কত দিনে অর্ধেক দেওয়াল আঁকতে পারবে। তাহলে টোটাল কাজ হচ্ছে 48, আঁকতে হবে কত তাকে অর্ধেক কাজ। তাহলে 48-এর অর্ধেক কত 24, এই 24 কাজটা তারা একসঙ্গে কাজটা করবে। তাহলে একসঙ্গে যদি কাজ করে কত ইউনিট কাজ করবে 3 আর 1 হচ্ছে 4 ইউনিট কাজ করবে। তাহলে 4 ইউনিট করে 24 ইউনিটের কাজটা কত দিন সময় লাগবে 4 6 24 অর্থাৎ 6 দিন সময় লাগবে। মোহনের কিছু মোরগ আর বিড়াল আছে, যদি তাদের মাথার সংখ্যা 108 এবং তাদের পায়ের সংখ্যা 310 হয় তাহলে মোরগের সংখ্যা নির্ণয় করো। তাহলে কিছু মোরগ অর্থাৎ হেন আর এদিকে হচ্ছে ক্যাট আছে, ঠিক আছে। এবার তাদের মাথার সংখ্যা যতটা থাকে তাদের সংখ্যা মানে যদি ধরলাম এই 108টা যে মাথার সংখ্যা আছে, ধরলাম যে 108টা হচ্ছে মুরগি, মাথার সংখ্যা যতটা থাকে ততটাই হচ্ছে এই মুরগি আর বিড়ালের সংখ্যা হবে। আর ধরলাম যে 108টা বিড়ালের সংখ্যা, ঠিক আছে। এবার তাদের পায়ের সংখ্যা যদি এইখানে মুরগির পায়ের সংখ্যা কটা 2টো, তাহলে এখানে আমরা কি করব 2 গুণ করব। একই রকমভাবে বিড়ালের পায়ের সংখ্যা কটা 4টা, তাহলে 4 গুণ করব। তাহলে এদিকে কত হচ্ছে 8 দুগুণে 16 216, আর এদিকে কত হচ্ছে 4 8 32, আর এদিকে হচ্ছে 4 একে 4 432। মুরগির পায়ের সংখ্যা হচ্ছে 216 আর বিড়ালের হচ্ছে 432। আর দুজনের এই মুরগি আর বিড়ালের মিলে যে পায়ের পার্থক্য টোটাল পা সেটা বলা আছে 310টা বলা আছে, এটাকে মাঝে রাখবো। এবার এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করো। তাহলে এদিকে হচ্ছে 2 2 1 122 হচ্ছে 2 আর এদিকে 2 122, ঠিক আছে। আর এদিকে কত হচ্ছে 6 4 10 হাতে থাকলো 1 94। তাহলে 2 দিয়ে কাটো 6 দুগুণে 12 2 একে 2 2 দিয়ে কাটো 4 দুগুণে 8 7 দুগুণে 14, ঠিক আছে। টোটাল যে মাথার সংখ্যা পেলাম 61 আর 47, টোটাল কতটা টোটাল আমরা পেলাম 108টা। মাথার সংখ্যা কত পেলাম 108টা টোটাল, কিন্তু এখানেও আমাদের মাথার সংখ্যা 108টা বলা আছে, তাহলে এইটা সমান হচ্ছে এইটাই, ঠিক আছে। তাহলে 1 সমান কত হবে 1 হবে। তাহলে এখানে বলা আছে যে মোরগের সংখ্যা কটা, তাহলে মোরগের সংখ্যা হচ্ছে আমাদের 61, তাহলে 61 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 হলে 61 ইউনিটের ভ্যালু 61 হবে। 343 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:2 হলে দুধ ও জলের 5:3 অনুপাত বিশিষ্ট একটি নতুন মিশ্রণ পেতে কত পরিমাণ জল যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দুধ আর জলের অর্থাৎ মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা কত বলা আছে 5:2 বলা আছে, ঠিক আছে। টোটাল কত ইউনিট, টোটাল 5 আর 2 হচ্ছে এখানে 7 ইউনিট মিল্ক আর মানে 7 ইউনিটের মিশ্রণ আছে, কিন্তু এখানে বলা আছে 343-এর মিশ্রণ। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত, 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 343। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 5 7 35, তাহলে 4 7 28 আর এদিকে 7 9 63। তাহলে 1 ইউনিটের ভ্যালু 49 হলে এখানে দুধের পরিমাণ কত হবে, তাহলে 5 × 49, আর এদিকে জলের পরিমাণ কত হবে, তাহলে এদিকে 2 × 49। এবার কতটা জল যোগ করতে হবে বলা আছে, তাহলে এই দুটোকে আমরা গুণ করব, ঠিক আছে। আর এই দুটোকে আমরা গুণ করব না, কারণ কাটাকুটি করতে হবে। তাহলে এখানে এই 5 × 49 এটাকে রেখেই দিলাম। অনুপাতটাকে তলায় হিসেবে যদি রাখি তাহলে কত হবে 9 দুগুণে 18 9 দুগুণে 18 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9 98। এটার সাথে আমরা ধরলাম আর x লিটার জল যোগ করতে হবে। এবার জল যোগ করার পর যে রেশিও সেটা বলা আছে কত 5:3, তাহলে 5 অনুপাতটাকে তলাই করলাম, ঠিক আছে। এদিকে এই 5 তো কেটেই গেল, তাহলে এদিকে 98 + x এটা ইকুয়াল টু কত হবে 3 9 27 7 হাতে থাকলো 2, তাহলে 3 4 12 আর 2 হচ্ছে 14 147। তাহলে এটাকে যদি আমি প্লাসটাকে এদিকে মাইনাস করি তাহলে কত হবে এদিকে 2 অর্থাৎ 49, তাহলে x ইকুয়াল টু কত 49 লিটার। 200 মিটার দীর্ঘ একটি ট্রেন 28 সেকেন্ডে 290 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করে, যদি ট্রেনের গতিবেগ কত হবে। তাহলে ট্রেনের গতিবেগ, তাহলে এখানে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু দুটো ট্রেন যখন বলা আছে একটা ট্রেন আর একটা প্ল্যাটফর্ম বলা আছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে
মানে দুটো ট্রেন আর প্ল্যাটফর্মের যোগফলটা হয়ে যাবে, দৈর্ঘ্যের যে যোগফলটা সেটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স। এটা বাই কি, এটা বাই হচ্ছে টাইম, আর এটা বাই হচ্ছে টাইম। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স কত আছে, এদিকে 200, 490 আর টাইম কত আছে, 28 সেকেন্ড আছে। এটাকে কি করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে এখানে মিটার প্রতি সেকেন্ড ছিল, এবার কিলোমিটার প্রতি ঘন্টাতে আনতে গেলে কি করতে হয়, ছোট থেকে বড়তে যাচ্ছে, অর্থাৎ বড়টাকে উপরে নিচে ছোটোটাকে। 7 দিয়ে কাটো, 4 7 28, 7 দিয়ে কাটো, এদিকে 7 7 49, ঠিক আছে, 70। এদিকে হচ্ছে কত, 5 14 70, 2 দিয়ে কাটো, 2 দিয়ে হচ্ছে 2, 2 দিয়ে কাটো হচ্ছে 7, 2 দিয়ে কাটো হচ্ছে 9, তাহলে 7 9 63, তাহলে এখানে 63 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই সঠিক অ্যান্সার। একটি স্কুলে মোট ছাত্র সংখ্যা 4800, যার মধ্যে 60% হচ্ছে ছেলে, এবং স্কুলে মোট মেয়েদের সংখ্যা কত। তাহলে এখানে বয়েজ আর গার্লস, যদি বয়েজ 60% হয় ছেলে, তাহলে মেয়ে কতটা হবে, মেয়ে নিশ্চয়ই 40% হবে, পার্সেন্ট সবসময় 100তে থাকে। তাহলে এদিকে 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 2, তাহলে বয়েজ অনুপাত গার্লস সেটা হচ্ছে 3:2, ঠিক আছে। টোটাল কত ইউনিট ছাত্র সংখ্যা, এখানে 5 ইউনিট। এবার তোমরা এখানে ভুল করিও না যে এখানে ছাত্র সংখ্যা মানে আছে যে বয় 3 ইউনিট আছে, 3 ইউনিট সমান 4800 করে দিলে, এভাবে করবে না, ঠিক আছে। ছাত্র সংখ্যা মানে কি, ছাত্র সংখ্যা মানে এখানে আমাদের ছেলে মেয়ে উভয়ই, আর এখানে যদি ছেলে বলাই আছে ছেলে হবে, আর মেয়ে মানে এখানে গার্লস, ঠিক আছে। আর এখানে ছাত্র সংখ্যা মানে কি, এখানে ছাত্র মানে ছেলে, ছাত্রী মানে মেয়ে, এটা ভাববে না। ছাত্র সংখ্যা মানে বয়েজ আর গার্লস, মানে ছেলে আর মেয়ে, কারণ এখানে ছেলে আলাদা করে উল্লেখ করে দেওয়াই আছে। তাহলে এখানে আমাদের টোটাল হচ্ছে 5 ইউনিট, আর এটা ইকুয়াল টু হচ্ছে কত, এটা ইকুয়াল টু হচ্ছে 4800। তাহলে 1 ইউনিট সমান কত, 5 9 45, 3 5 6 30, এদিকে 960। তাহলে এখানে মেয়েদের সংখ্যা চেয়েছে, তাহলে মেয়েদের সংখ্যা হচ্ছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এদিকে 960 গণিত কত হবে, 960 গণিত 2, তাহলে এদিকে কত হচ্ছে 0, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 9 দুগুণে 18, 1 19, অর্থাৎ 1920। একটি বর্গক্ষেত্রের একটি বাহু 20% বৃদ্ধি করা হলো, তাহলে নির্ণয় করে বলুন যে এর ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে। এখানে আমাদের এই ফর্মুলাটাই হবে যে x + y + xy/100, ঠিক আছে, xy/100। এবার এটাকে যদি আমরা বেসিক আমাদের বর্গক্ষেত্রের চ্যাপ্টারে করানো আছে, তাহলে এখানে 20% দুটোই বৃদ্ধি হবে, আর হ্রাস বললে দুটোই হ্রাস। তাহলে এখানে একটা 20 লিখলাম, প্লাস হচ্ছে 20, প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে এদিকে হচ্ছে 20 গণিত হচ্ছে 20, তলায় হচ্ছে কত 100, তাহলে এদিকে 20 আর 20 হচ্ছে কত 40, যোগ চিহ্ন কত, এদিকে শূন্যগুলো তো কেটেই যাবে, 2 দুগুণে 4, তাহলে 40 আর 4 যোগ করলে 44% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। একটি ভগ্নাংশের লব তার হর থেকে 2 কম। 7 আর 9 ডিফারেন্স দেখো 2, মানে লব বলা আছে হরের থেকে 2 কম, তাহলে এখানে দেখো হর 9 আছে, লব আছে 7, তাহলে এখানে 2 কম হচ্ছে। এখানে দেখো কত, এখানে 3 কম, এটা তো হবে না, আমাদের 2 কম বলা আছে, এখানেও 3 কম, এখানেও 3 কম, তিনটে অপশানে হবে না, অপশান এ সঠিক অ্যান্সার। এবার দেখো কি বলা আছে, লব যদি 11 বাড়ানো হয় তাহলে ভগ্নাংশ 2 হয়, ভগ্নাংশ কত হবে 2 হবে যদি লব 11 বাড়ানো হয়। তাহলে এখানে এই 7/9 তো একটাই অপশানে আমাদের আছে, পেয়েছি। তো এটাকে যদি আরেকবার চেক করি যে যদি লব 11 বাড়াচ্ছে, প্রথমে 7 ছিল, এবার 11 বাড়ালো, তাহলে কত হলো 18 হলো, 11 বৃদ্ধি যখন পেলো মানে 18 হলো, আর এখানে হরের কিছু বলেনি মানে 9ই থাকবে। তাহলে এবার এটাকে কত হবে, তাহলে ভগ্নাংশটা আমাদের 2 হবে। দেখো 9 দিয়ে কেটে আমাদের 2ই হচ্ছে, তাহলে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। এন সংখ্যার গড় হলো 45, যদি 60% সংখ্যা 10 দ্বারা হ্রাস করা হয়, অবশিষ্ট সংখ্যাগুলির 5 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত। তাহলে এখানে এন সংখ্যার গড়, তাহলে এন সংখ্যাটাকে আমরা 10 ধরে নিই, ঠিক আছে, এন সংখ্যাটাকে আমরা 10n ধরে নিলাম। তাহলে 10n ধরলে কি হবে, এই পার্সেন্টেজের অঙ্ক আমাদের কাটাকুটি করতে সুবিধা হবে, 10 ধরতে পারো কিংবা 100 ধরতে পারো, তো আমরা 10nই ধরি। এবার এই সংখ্যাটার মানে সংখ্যাটাকে আমরা 10n ধরলাম, এবার সেই সংখ্যাটার 60% বের করো। তাহলে 10n সংখ্যাটার 60% মানে কত হবে, 60% উঠে তলায় 100 হয়, ঠিক আছে। তাহলে এদিকে সব 0 0গুলো দেখো কাটা যাবে, এদিকে হলো আমাদের 6n,
ঠিক আছে 6n। এবার 10 হ্রাস করা হলো, 10 দ্বারা হ্রাস করা হলো। এবার 6n-এর 10 হ্রাস করলো মানে কত, 6-এর সাথে 10 গুণ করো অর্থাৎ -60n হবে, 6×10 60n, এটা হ্রাস করা হলো। এবার অবশিষ্টের সংখ্যাগুলি, তাহলে এখানে আমাদের এই অবশিষ্টের সংখ্যাগুলি এই 10n-এর এই 10n এই সংখ্যাটার এই 60% সংখ্যা তো প্রথমে হয়ে আছে, তাহলে অবশিষ্ট সংখ্যা কতটা হবে, তাহলে এখানে 10n-এর অবশিষ্ট সংখ্যা হচ্ছে কত 40%। একই আমরা কনসেপ্ট ইউজ করব, দুটো 0 0 কেটে দাও অর্থাৎ এদিকে হলো কত, এদিকে হলো আমাদের 4n। এবার এটা কি, এটা 5 দ্বারা বৃদ্ধি করছে, তাহলে এখানে 4n যদি হয় তাহলে 5 দ্বারা কত হবে, 4 5 20, অর্থাৎ 20n বৃদ্ধি পাবে। বৃদ্ধি মানে প্লাস লিখবো, হ্রাস বললে মাইনাস লিখবো। এবার এখানে দেখো 60n থেকে 20 বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রথমে -60n প্রথমে হ্রাস পেলো, তারপরে কি পেলো, বৃদ্ধি পেলো, তারপরে এদিকে হচ্ছে 4 5 20n, তাহলে এদিকে বৃদ্ধি পেল। প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে কি 60 থেকে 20 মাইনাস করলে 40, আর বড়টার আগে মাইনাস সাইন আছে তাই আমরা মাইনাস দিলাম। সংখ্যাটাকে আমরা 10n ধরেছিলাম, আর এখানে পেলাম কত 40n। তাহলে এদের আমাদের গড়টা কত পাবো, তাহলে গড়টা এখানে 10 দিয়ে ভাগ করে দাও, মানে সংখ্যা, এটা তো আমরা সংখ্যা পেয়েছিলাম, আর এখানে টোটাল আমরা যোগফলটা পেলাম। মানে এখানে আমরা অ্যাভারেজ ইকুয়াল টু কী জানি, অঙ্কটা ভালো করে একটু বুঝবে যে অ্যাভারেজ ইকুয়াল টু কী জানি, সাম মানে যোগফল বাই নাম্বার। ঠিক আছে, দুটো সংখ্যাকে যোগ করব, এখানে প্রথম সংখ্যাটা পেলাম এইটা আর এই সংখ্যাটা পেলাম এইটা, তো প্রথম সংখ্যা আর এই সংখ্যাটাকে দেখো মাঝে আমরা যোগ করলাম, আর এটা হ্রাস বলেছে বলে কিন্তু মাইনাস দিয়েছি, যোগ হচ্ছে এটা, বৃদ্ধি বললে এখানে প্লাসই থাকতো, কিছু হতো না, এখানে যোগ করলাম। এবার এটাকে যোগ করে আমরা কত পেলাম, -40n, এটা পেলাম টোটাল সামটা, যোগফলটা। এবার নাম্বার কত, এই টোটাল যে নাম্বার n সংখ্যাটাকে আমরা ধরেছিলাম কত 10n, তাহলে এই নাম্বারটা হচ্ছে কত 10n, এইটা ইকুয়াল টু কত অ্যাভারেজ। n কাটা দাও, এদিকে 4 অর্থাৎ -4, যে গড়টা কত হবে -4, মানে কি এই যে এই গড় আগে 45 ছিল, এবার 45 থেকে কি হবে -4 করো, 45 থেকে এখানে মাইনাসে আছে বলে -4, প্লাসে থাকলে +4 করতাম, ঠিক আছে। তাহলে এদিকে 45 থেকে 4 মাইনাস করলে কত হবে 41, তাহলে এখানে প্রাপ্ত সংখ্যাগুলির যে গড় হবে সেটা কত হবে 41 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোনো সংখ্যার অঙ্ক দুটির পারস্পরিক স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যার 4 গুণের সমান হবে এবং অঙ্কগুলির পার্থক্য কত হবে 4 হবে। তাহলে সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 25 ছিল, 25 থেকে যদি আমরা স্থান বিনিময় করি মানে 52 করি, তার মধ্যে এখানে বলা আছে দেখো যে এই অঙ্ক দুটির পার্থক্য, অঙ্কগুলির পার্থক্য আমাদের 4। এবার অঙ্ক কোনগুলো, এই যে 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, এগুলো হচ্ছে অঙ্ক। এবার বলা আছে এদের পার্থক্য কত বলা আছে, পার্থক্য বলা আছে 4। তাহলে এখানে 5 আর 2 এর পার্থক্য কত হবে 3, 1 আর 4 এর পার্থক্য কত হবে, এই 1 আর 4 এর ডিফারেন্সটাও 3, এখানে দেখো 4 আর 8 এর ডিফারেন্সটা এখানে দেখো 4, তাহলে পার্থক্যটা হচ্ছে আমাদের 4, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার স্থান বিনিময় করলে কি বলা আছে, তাহলে 48-এর জায়গায় যদি কি করবে স্থান বিনিময় করো অর্থাৎ 84 যদি হয় তবে কি বলা আছে 4 গুণের সমান হবে। এই লাইনটা একটু মনে হয় ভুল আছে, ঠিক আছে, এখানে তো 4 গুণের সমান হচ্ছে না, কিছু একটা এখানে মিস্টেক আছে। তো এখানে আপাতত এই অ্যান্সারটাই করে রাখো যে এখানে ডিফারেন্সটা আমাদের 48, ডিফারেন্সটা 4 আছে, এই 48-এর এই 48 সংখ্যাটাতেই আমাদের 4-এর ডিফারেন্স পেয়েছি, অন্যগুলোতে পাইনি, সুতরাং অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। রোহিত 20% লাভে একটি টিভি বিক্রি করলেন, যদি এটি আরও 100 টাকা বেশি দামে বিক্রি করত তবে তার 24% লাভ হতো। ক্রয় মূল্য নির্ণয় করো। কনসেপ্টটা জেনে রাখবে, কনসেপ্টটা জানা থাকলে পরীক্ষা হলে 1 সেকেন্ডে উত্তর হবে। এখানে আমরা কি করতাম, এখানে আমার কনসেপ্টটা জানা আছে, 20 আর 4-এর ডিফারেন্স কত হবে 4 হবে, 4 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 100, তাহলে 1 ইউনিট সমান 25, তাহলে 2500 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এভাবে পরীক্ষা হলে আমরা করতাম, কিন্তু এবার কনসেপ্ট জানা না থাকলে কি করে করবে বুঝতে পারবে না। প্রথমে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা ছিল, ঠিক আছে, 100 টাকার 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ নিশ্চয়ই 120 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে, নিশ্চয়ই কত টাকায় 120 টাকায় বিক্রি করেছে। সে যদি কিছু টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 24% লাভ হতো, তাহলে 120 জায়গায় তার লাভ হতো কত 124। এখানে কিছু টাকা বেশি মূল্যে যখন বিক্রি করছে তখন লাভও হচ্ছে তার কিছু টাকা বেশি। এখানে
প্রথমে 120 টাকা ছিল, এখন হচ্ছে 124 টাকা। কত টাকা বেশি হচ্ছে এখানে? 4 টাকা। কিন্তু এখানে বলা আছে কি আরও 100 টাকা বেশি মূল্যে বিক্রি করে, বেশি দামে বিক্রি হতো। কিন্তু এখানে আমরা দেখছি কত, আরও 4 টাকা, 4 ইউনিট বেশি দামে বিক্রি হতো। কিন্তু এখানে আমরা বলছি 100, তাহলে 4 ইউনিট ভ্যালু ইকুয়াল টু কত? 100। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান হচ্ছে 25। তাহলে এখানে টোটাল ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম? 100 ধরেছিলাম। তাহলে 100 সমান কত হবে? তাহলে 25 গুণিত 100 অর্থাৎ 2500 হয়ে যাবে। এটা আমাদের সঠিক অ্যান্সার। এবার এখানে আমাদের কি, এখানে দুটোই বৃদ্ধি বলা আছে, তাই দুটোই মানে দুটো লাভ বলা আছে। একটা 20% লাভ মানে 120, একটা 24% লাভ মানে 124। ক্ষতি বললে আমরা কি করতাম? এদিকে 80 করতাম, এদিকে যদি লাভ বলতো, যেদিকে যেটা বলতো সেটা করতাম। এবার যেহেতু এদিকে হয়তো লাভ, এদিকে ক্ষতি বলতো, তখন ওইটাকে কি করতাম? ওই দুটোকে যোগ করতাম। ঠিক আছে, এইভাবে করবে, মানে ডিফারেন্সটা দেখবে। একটা হয়তো ক্ষতি বললো, একটাকে লাভ বললো, ওদের ডিফারেন্স দেখলে ডিফারেন্স ইকুয়াল টু হতো এটা। এবার ঠিক আছে, এইভাবে করবে, যেটা বলবে সেটা করব। কনসেপ্ট আমাদের হচ্ছে এটা হচ্ছে পুরো কনসেপ্টটা। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তবে পরীক্ষা হলে বেশি কিছু করতে হবে না, চোখে দেখা মাত্রই উত্তর হবে। এই সংখ্যা, যে সংখ্যাটি আছে, এর দ্বারা সমূহকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়। তবে ওই নম্বরে কতগুলি সংখ্যা অপরিবর্তিত থাকবে। তাহলে এইগুলো অঙ্ক আমাদের কি করে করতে হয়? প্রথমে আমাদের এইভাবে লিখতে হবে 3, 2, তারপরে 6, 1, তারপর 4, 7, 9 এইভাবে লিখলে। এবার ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়তে সাজাও। ছোট সব থেকে কোনটা? সব থেকে হচ্ছে 1 ছোট, তারপরে হচ্ছে কত? 2, তারপরে হচ্ছে 3, 1, 2, 3 হলো, তারপরে হচ্ছে 4, তারপরে 4 মানে সংখ্যার সামনে তুমি সংখ্যা লিখবে। তারপরে 4-এর পর কত? 4-এর পর হচ্ছে 6, তারপরে হচ্ছে কত? 7, তারপর হচ্ছে 9। কটা সংখ্যা অপরিবর্তিত থাকছে? এদিকে দেখো দুটো সংখ্যা, সরি এদিকে একটা হলো, তারপর এদিকে দেখো, এদিকে এই একটা একটা করে দুটো আছে। তাহলে টোটাল হচ্ছে দুটো আর একটা হচ্ছে 3টে সংখ্যা কিন্তু অপরিবর্তিত থাকছে। একটা 2, একটা 7 আর একটা 9। এই 3টে সংখ্যা আমাদের অপরিবর্তিত থাকছে। যদি ভগ্নাংশের লব 15% বৃদ্ধি এবং হর 20% হ্রাস করা হয়, তাহলে ভগ্নাংশটি 23/65 হবে। তাহলে মূল ভগ্নাংশটি কত? তাহলে মূল ভগ্নাংশটি ধরলাম 100। 100-র 15% বৃদ্ধি মানে কত হলো? 115 হলো। ঠিক আছে, তারপরে এদিকে আরেকটা হরটাকে ধরলাম ওয়াই। এটাকে হর কি বলা আছে? 20% হ্রাস। 20% হ্রাস মানে কত? 80। তাহলে এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 23 হচ্ছে কত? 65। তাহলে এদিকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে সমানের সামনাসামনি তো কাটাকুটি যায়। 23 দিয়ে এটা কাটো 5, 5 দিয়ে কাটো 5 ষোলো 80, এই ওপর নিচ কাটাকুটি যাবে। এদিকে আর কাটাকুটি আর তো যাচ্ছে না, তাহলে এদিকে কোনাকুনি গুণ করে দাও। তাহলে এক্স আর তলায় ওয়াই এটাকে রেখেই দাও, 16টাকে এই কোনাকুনি পাঠিয়ে দাও, অর্থাৎ ওপরে 16 তলায় হবে 65। তাহলে ওপরে 16 তলায় হচ্ছে 65, এটাই সঠিক অ্যান্সার। একটি আয়তঘনক, একটা আয়তঘনক সিমেন্ট ব্লক রয়েছে। যে আয়তঘনকের আকার 121 সেমি, গণিত 77 সেমি, গণিত 44 সেমি। এটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে। আয়তঘনক থেকে কতগুলি 11 সেমি ঘনক কেটে আয়তঘনক কাটা যেতে পারে যদি প্রতিটি ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে কতটা ঘনক কাটা যেতে পারে, আগে আমাদের সংখ্যা দেওয়া আছে। মানে এখানে কি করতে হবে? যখন সংখ্যা বের করতে হয় তখন কি করতে হবে? আয়তনকে আয়তন দিয়ে ভাগ করতে হবে। এখানে আয়তঘনকের আয়তন দিয়ে ঘনকের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তাহলে আয়তঘনকের যে আয়তন সেটা কত হবে? দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ 121 গণিত হচ্ছে কত? গণিত হচ্ছে 77, গণিত হচ্ছে কত? 44। আর এদিকে হচ্ছে ঘনকের যে বাহু বলা আছে 11 সেমি, তাহলে এর আয়তন হবে কি? বাহুর কিউব। তাহলে এদিকে হচ্ছে 11 গণিত হচ্ছে 11, গণিত হচ্ছে কি? 11। এটাকে কাটাকুটি করো, তাহলে সংখ্যা পেয়ে যাবে। তাহলে এদিকে 11 দিয়ে কাটো, 11 11 121, তাহলে এদিকে 11 দিয়ে কাটো, 7 11 77, এদিকে 11 দিয়ে কাটো, 4 11 44, তাহলে 4 7 28। 28-এর সাথে যদি 11 গুণ করি, 28-এর সাথে যদি 11 গুণ করি তাহলে কত হবে? এদিকে 8 আর 2 10, হাতে থাকলো 1। ঠিক আছে, 8 2 10, হাতে থাকলো 1, এদিকে 308। তাহলে 308টা সংখ্যা পাওয়া যাবে। কোন অপশানে আছে? অপশান এ ছাড়া কোনো অপশানেই 308টা নেই। এবার বলা আছে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনকের যে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল সেটার ফর্মুলা কি? এটা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখানে এই
6 ইন্টু বাহুর স্কোয়ার, এটা হচ্ছে ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে বাহু কত আছে এখানে 11 সেমি বলা আছে, তাহলে 6 ইন্টু 11 স্কোয়ার অর্থাৎ 121। ঠিক আছে, তাহলে এদিকে 6 একে 6, 6 দুগুণে 12, 726। ঠিক আছে, তাহলে এখানে 726 বর্গ সেমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি পরীক্ষায় 74% ছাত্র পাস করেছে এবং 2093 জন ফেল করেছে। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এখানে এই টোটাল মোট শিক্ষার্থী আমাদের পার্সেন্টেজের অঙ্ক আছে, মানে 100 ধরবো। 74% কি বলা আছে? 74% বলা আছে পাস করা আছে। ঠিক আছে, তাহলে ফেল করবে কত? 100-র মধ্যে 74% মানে 74 জন পাস করেছে, তাহলে ফেল করবে কতজন? তাহলে বাকিটা ফেল করবে। তাহলে এদিকে কত? 26 জন ফেল করছে। ঠিক আছে, 26 জন। এবার এখানে বলা আছে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা 26 জন পেলাম, আর এখানে বলা আছে 2093 জন, তাহলে 26 ইউনিটের ভ্যালু কত? 2093। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 13কে 13, এদিকে হচ্ছে 97, 7 13 91, আর 13 দিয়ে তো মিলছে না। একটি পরীক্ষায় 74% ছাত্র পাস করেছে এবং 2093 জন ফেল করেছে, তবে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা কত? পার্সেন্টেজের অঙ্ক সবসময় আমাদের 100 ধরে করতে হয়, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা 100 ধরলাম। তাহলে 100-র মধ্যে 74% বলা আছে পাস করা আছে। ঠিক আছে, তাহলে বাকিটা কি করবে? বাকিটা ফেল করবে। তাহলে এখানে ফেল করেছে কতজন? তাহলে 100 থেকে 74 মাইনাস করো, অর্থাৎ 26 জন ফেল করেছে। ঠিক আছে, বা 26 ইউনিট ফেল করেছে, কিন্তু এখানে বলা আছে 2093 ফেল করেছে। তাহলে এই 26 ইউনিটের ভ্যালু কত? 26 ইউনিটের ভ্যালু হচ্ছে 2093। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে তলায় 26 হবে। ঠিক আছে, 2 দিয়ে কাটো, 13 দিয়ে কাটো, 13 দুগুণে 26, 13 দিয়ে কাটো, এদিকে 13কে 13, 79, তাহলে 6 13 60, 3 6 18, 78, 6 13 78, আর এদিকে 13কে 13, 161। তাহলে 1 ইউনিটের ভ্যালু এটা হলো। তাহলে 2 দিয়ে তো এটা কাটা যাচ্ছে না, তাহলে এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা চেয়েছে, মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 ইউনিট। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 100 ইউনিটের ভ্যালু মানে 100-র সাথে গুণ করে দাও, 161, তলায় হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটা যাবে, 2 দিয়ে কাটা যাবে 50। তাহলে এদিকে তো একটা শূন্য বসবেই শেষে, যেহেতু শেষে একটা শূন্য আছে, তাহলে 5 একে 5, তাহলে 5 0 একটা অপশানে আছে, অপশান ডি সঠিক অ্যান্সার। তাহলে এদিকে 0, 5 একে 5, এদিকে 5 হয় 30-এর 0, 5 একে 5 3, 8, 8050। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 9 মাসের জন্য বার্ষিক 20% হারে 30,000 টাকার সুদ আসল কত হবে? ঠিক আছে, তাহলে এখানে ত্রৈমাসিক মানে কি? তাকে বছরে 4 বার সুদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন এইরকম, আর অর্ধবার্ষিকী বললে তাকে বছরে 2 বার সুদ দিতে হয়, আর ত্রৈমাসিক বললে কি করতে হয়? আর মাস এখানে বলা আছে, মাসটাকে আমি বছর করব। ঠিক আছে, তাহলে 12 দিয়ে ভাগ করলাম। আর রেটটা আমাদের কত বলা আছে? রেটটা বলা আছে 20%। এবার ত্রৈমাসিক, অর্ধবার্ষিকী এগুলো বলা থাকলে কি করি আমরা? টাইমের সাথে গুণ করি। তাহলে এখানে বছরে 4 বার সুদ দিতে হবে, অর্থাৎ 4 বার গুণ করব। আর এখানে রেটকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 5 20, রেট হলো কত? রেট হলো 5%। 4 দিয়ে কাটো, 3 3 3 9, অর্থাৎ টাইম হলো কত? 3 বছর। 5% মানে কত? 5% মানে হচ্ছে 1/20 হলো। ঠিক আছে, এবার টাইমটা কত বলা আছে? টাইমটা আমরা 3 বছর পেলাম। তাহলে এখানে আমরা কি করব? 20-কে 3 বার গুণ করব। তাহলে 20-কে 3 বার গুণ করলে এদিকে হচ্ছে 8000। এবার এইভাবে 3টা দাগ টানবো। তাহলে এখানে এই 8000-এর 1/20, 8000-কে 1/20 দিয়ে গুণ করলে কত হবে? 400। তাহলে প্রথম বছর 400 টাকা সুদ, তারপরের বছর 400 টাকা, তারপরের বছর 400 টাকা। 400 টাকার আবার 1/20 মানে কত? 20 টাকা সুদ এইখানে হবে। এইখানে আবার তৃতীয় বছরে একবার সুদটা হবে। ঠিক আছে, এই দ্বিতীয় বছরের 20 টাকা আবার সুদ হবে, আর 20 টাকার আবার 1/20 মানে 1 টাকা সুদ হবে। এবার এখানে কি বলা আছে? এখানে বলা আছে টাকাটা হচ্ছে 30,000 টাকা, কিন্তু এখানে আমরা কত ধরলাম? 8,000 টাকা। এটা একটা অনুমান মানে কি? এখান থেকে আমরা ধরেছিলাম এটা তো 8,000 টাকা অরিজিনাল নয়, তাহলে এই 8,000-এর ভ্যালু হচ্ছে কত? এই 8,000-এর ভ্যালু হচ্ছে কত? 30,000।
ঠিক আছে। তাহলে এদিকে 3টে শূন্য কাটো, 2 দিয়ে কাটো 4, 2 দিয়ে কাটো হচ্ছে 15। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে উপরে 15, তলায় হচ্ছে 4। 1 ইউনিটের ভ্যালু এটা পেলাম। এবার বলা আছে সুদ আর আসল আমাদের বের করতে হবে। আগে এখানে আমরা সুদটা বের করি। তাহলে এইটাকে যোগ করলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে এদিকে 3 4 1200 আর এদিকে 60, 1261, 1261। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের এই চক্রবৃদ্ধি সুদ। এবার এই 1 ইউনিটের সাথে যদি আমরা এটাকে গুণ করি, মানে 1 ইউনিটের ভ্যালুটা তো আমাদের বের করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটার সাথে আমরা কি করব? 15 গুণ করব, এটা দিয়ে 4 দিয়ে ভাগ করব। এবার 15কে দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 15 দিয়ে গুণ করলে হবে 15কে 15 5, হাতে থাকলো 1। তাহলে এই 6 15 90 আর 1 হচ্ছে 91 এর 1, হাতে থাকলো 9। 15 দুগুণে 30 আর 9 হচ্ছে 39 এর 9, হাতে থাকলো 3। 15কে 15, 3 হচ্ছে 18। এটাকে আবার 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? এদিকে 4 দিয়ে ভাগ করলে হবে 4 4 16, ঠিক আছে। এদিকে 4 4 7 28, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 আর এদিকে 4 9 36 আর 4 8 32। দশমিক দিয়ে যদি শূন্য নিই তাহলে 4 8 32, এদিকে 3 0, 4 7 28 এটা। তাহলে এইখানে আমরা এইটা পেলাম অরিজিনাল চক্রবৃদ্ধি সুদ। আমাদের কি বলা আছে? সুদ আর আসল বলা আছে। তাহলে আসল কত টাকা ছিল? 30,000 টাকা। 30,000-এর সাথে যদি আমরা 4728.75 যোগ করি তাহলে এটা আমাদের সুদ আসল হয়ে যাবে। এটাকে যোগ করলে কত হবে? এইটা হবে যে 34,728.75। দুটো ট্রেনের গতির অনুপাত 2:5। যদি প্রথম ট্রেনটি 2 ঘন্টায় 350 কিলোমিটার চলে তবে উভয় ট্রেনের গতির সমষ্টি কত? তাহলে প্রথম ট্রেনটা গতির অনুপাত হচ্ছে 2 ইউনিট আর দ্বিতীয়টা হচ্ছে 5 ইউনিট। প্রথম ট্রেনটা 2 ঘন্টায় 350 কিলোমিটার যায়, তাহলে প্রথম ট্রেনটার স্পিডটা কত হবে? তাহলে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই হচ্ছে কি? সময়। তাহলে 350কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 একে 2, 7 দুগুণে 14, 175। 175 এটা হচ্ছে আমাদের কি? এই প্রথম ট্রেনের গতিবেগ। কিন্তু এখানে বলা আছে 2 ইউনিট প্রথম ট্রেনের গতিবেগ, আর এখানে পেলাম আমরা 175 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে আমরা বলতে পারি এই 2 ইউনিট সমান হচ্ছে এইটা। তাহলে 1 ইউনিট সমান কত হবে? তাহলে 1 ইউনিট সমান হবে কত? 175, তলায় হচ্ছে কত? 2। এটা হচ্ছে 1 ইউনিটের ভ্যালু। এখানে কি বলেছে? দুটো ট্রেনের গতির সমষ্টি কত হবে? তাহলে দুটো ট্রেনের গতির সমষ্টি কত হবে? 5 আর 2 যোগ করলে 7। তাহলে এখানে আমাদের 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে গণিত কি হবে? 7 হবে। এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে? 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49 আর 3 হচ্ছে 52, 2 হাতে থাকলো 5, 7 একে 7 আর 5 যোগ করলে কত হবে? 12। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দুগুণে 12, 2 একে 2, 2 দুগুণে 4, 612.5, অপশান ডি। একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে পাস করতে 25 নম্বর পেতে হবে। সে 55 নম্বর পায় এবং 20 নম্বরের জন্য ফেল করে। তার সর্বোচ্চ নম্বর কত? তাহলে পরীক্ষার যে এই মোট নম্বর সেটা কত? তাহলে এখানে ধরলাম সর্বোচ্চ নম্বর হচ্ছে 100, পরীক্ষার মোট নম্বর হচ্ছে 100। সে পার্সেন্টেজের জন্য তাকে কত পেতে হবে পাস করতে গেলে? 25%। আর তাকে নম্বরের জন্য কত পেতে হবে? 55 নম্বর তো সে পেয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য সে ফেল করে দিয়েছে। তাহলে তাকে পাস করতে গেলে কত নম্বর পেতে হতো? তাহলে 55 তো সে পেয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে তাকে পাস করতে গেলে 20 নম্বর কিন্তু পেতে হতো। ঠিক আছে, 20 নম্বর কিন্তু এক্সট্রা পেতে হতো। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে এটা 5 নম্বর, যে 25% পেতে হবে, আর নম্বরের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা এইটা সমান এইটা বলতে পারি। তাহলে এখানে 25% সমান এইটা, তাহলে 1% সমান কত হবে? তাহলে এদিকে কত হচ্ছে? এদিকে 75 বাই হচ্ছে কত? 25। তাহলে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটো, 3 25 সঙ্গে 75। তাহলে এখানে এই পরীক্ষার সর্বোচ্চ নম্বর হচ্ছে 100 ধরেছিলাম। তাহলে 100 ইউনিট সমান কত হবে? তাহলে 3 গুণিত 100 সমান হচ্ছে 300। ঠিক আছে, 300 সঠিক অ্যান্সার। কোন অনুপাতে যথাক্রমে 300 টাকা 400 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যের দুটি জাতের চা মিশ্রিত করা উচিত যাতে মিশ্রণটির মূল্য প্রতি কিলোগ্রাম 360 টাকা কেজি হয়? তাহলে এটাকে অ্যালিগেশন করে নাও। তাহলে একটা হচ্ছে 300 টাকা প্রতি কেজি দরের চা, একটা 400 টাকা প্রতি কেজি দরের চা, আর একটা হচ্ছে
360 টাকা কেজি প্রতি কেজি দরের চা। এটাকে যদি আমরা অ্যালিগেশন করি তাহলে কত হবে, এদিকে মাইনাস করলে 400 থেকে 360 মাইনাস করলে হবে 40, আর এদিকে কত হবে 360 থেকে 300 মাইনাস করলে কত হবে 60। তাহলে এদিকে কত হচ্ছে 2 দিয়ে কাটো, 2 অনুপাত হচ্ছে 3, ঠিক আছে, 2 অনুপাত 3। একটি বস্তু 12% লাভে বিক্রি করা হয়েছিল, যদি এটি আরও 35 টাকায় বিক্রি করা হয় তবে তার লাভ 14% লাভ হতো, তাহলে বস্তুটির দাম কত? এই অঙ্কগুলো প্রথমে একটা করলাম, প্রথমে বলতে এই মাঝের দিকেই একটা কোনো মাঝের দিকেই মনে হয় করলাম, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এখানে দুটোই লাভ বলা আছে, তাহলে এদের ডিফারেন্স কত হবে 14, আর 2 এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এইটা সমান কত বলা আছে 35, তাহলে 1 সমান কত হবে, 1 সমান হবে 35 তলায় 2, আর এদিকে 100 সমান কত হবে, তাহলে গণিত 100 করে দাও, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটা দিলে কত হবে 50, তাহলে এদিকে হচ্ছে 0, 5 5 25 5 হাতে থাকলো 2, 3 5 15, 2 17, অর্থাৎ 1750। আর এটা যদি তোমরা অঙ্কটা খুঁজে না পাও, এই আগে পেছে আছে, তাহলে তাও একটু বেসিকটা বলে দিচ্ছি। তাহলে বস্তুটির দাম ধরলাম 100 টাকা ছিল, যদি সে 12% লাভে বিক্রি করেছে, মানে সে নিশ্চয়ই 112 টাকায় বিক্রি করেছে। সে কিছু টাকা দামে কিছু টাকা বিক্রি করলে তার 14% লাভ হতো। 14% লাভ মানে কত, 114 টাকা হলো, 14 টাকা হতো। সে যদি কিছু টাকা বেশি মূল্যে বিক্রি করত, আর এখানে আমরা পাচ্ছি কত 2 ইউনিট টাকা বেশি মূল্যে, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত, এখানে বলা আছে 35 টাকা, তাহলে 2 ইউনিট ভ্যালু 35, তারপর এটা করে দেবে, অ্যান্সার চলে আসবে 1750। 25% সুদের হারে 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 25% উঠে কত হয় 100, তাহলে 25% মানে কত 1/4, তাহলে প্রথমে যদি 4 টাকা প্রিন্সিপাল থাকে, 1 টাকা সুদ যুক্ত হয়ে সুদ আসল কত হবে 5 টাকা হবে। এরকম 2 বছর বলা আছে, তাহলে এখানে 2 বার গুণ করব, 3 বছর বলা থাকলে 3 বার গুণ করব। তাহলে এখানে 4 গুণিত 4, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এখানে আমাদের এই সুদ আসল কত হচ্ছে 25 হচ্ছে, আর এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে এখানে সুদ আসল থেকে যদি আসল মাইনাস করি তবেই আমরা সুদ পেয়ে যাব। তাহলে সুদ কত হবে, এখানে আমাদের হচ্ছে 16 থেকে 25 মাইনাস করলে কত হবে, এদিকে হবে 25 থেকে 16 মাইনাস করলে কত হবে 9 হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ পেলাম আমরা 9 ইউনিট। এগুলো সব ইউনিটে পেলাম। এবার এখানে দেখো 10,000 টাকা প্রিন্সিপাল বলা আছে, কিন্তু আমরা এখানে পেয়েছি 16 ইউনিট। তাহলে এখানে 16 ইউনিটের ভ্যালু কত, 16 ইউনিটের ভ্যালু হচ্ছে 10,000, ঠিক আছে। 16 ইউনিটের ভ্যালু হচ্ছে 10,000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 4 25 100, তাহলে এদিকে হচ্ছে 2500, 4 দিয়ে কাটো, 4 6 24, 4 2 8, 4 5 20, তাহলে 1 ইউনিটের ভ্যালু 625। তাহলে এখানে আমাদের এই চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তাহলে 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের ভ্যালু বের করো, তাহলে 625 গুণ করে দিতে হবে 1 ইউনিটের ভ্যালু যেটা, তাহলে 5 9 45 5, একটাই অপশানের শেষে 5 আছে, অপশান বি সঠিক অ্যান্সার। একটি নির্দিষ্ট 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কের যোগফলের 4 গুণ। এখন যদি 18 যোগ করা হয় তবে অঙ্কগুলি বিপরীত হয়ে যায়, তাহলে সংখ্যাটি কত? 2 অঙ্কের সংখ্যা একটা তার অঙ্কের যোগফলের 4 গুণ, তার অঙ্কের যোগফলের 4 গুণ, আর অঙ্কগুলি অঙ্কগুলির সাথে 18 যোগ করলে সেটা বিপরীত হয়ে যায়। তাহলে এখানে কি বলা আছে, তাদের অঙ্কের 4 গুণ বলা আছে, ঠিক আছে, যোগফলের 4 গুণ। তাহলে এখানে যদি 4 গুণটা করি, তাহলে এখানে 4 আর 2 যোগ করলে কত হবে, 4 আর 2 যোগ করলে 6 হবে। 6 এর 4 গুণ দেখো, 4 6 24, এটা মিলল। তারপর এটাকে আরেকটা অপশান কি করব, 18 যোগ করে দেখব বিপরীত হচ্ছে কিনা। তাহলে 24 হচ্ছে, 24-এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত হবে, এদিকে হচ্ছে 8 4 12 3 42, তাহলে এখানে 2 4 ছিল, 4 2 হলো, তাহলে এটা বিপরীত হলো, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রথমে বলা আছে 2 অঙ্কের তার অঙ্কের যোগফলের 4 গুণ, তাহলে প্রথমে 2 আর 4 সংখ্যাটা ছিল 24, তাদের অঙ্কের যোগফল কত হবে, 4 আর 2 যোগ করলে 6 হবে, যেটা যোগফলের 4 গুণ। তাহলে যোগফল আমাদের এটা 6, এর 4 গুণ, এর 4 গুণ হচ্ছে দেখো 4 6 24 হচ্ছে, এটা তো একটা আমাদের হলো। এবার আরেকটা কি বলা আছে, যদি 18 যোগ করা হয় তবে বিপরীত হয়ে যায়, তাহলে 24-এর সাথে 18 যোগ করলে কত হচ্ছে 42 হচ্ছে, তাহলে 2 4 ছিল, 4 2 হলো, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি সংখ্যা 3 অঙ্ক দিয়ে গঠিত যাদের যোগফল 17,
তাহলে এই যোগগুলো দেখো, এদিকে 9 5 হচ্ছে 14, 14 3 17, এদিকে 6 1 7, 7 আর 8 যোগ করলে 15, কিন্তু 17 আসতে হবে, অপশান বি হবে না। এদিকে হচ্ছে 9 2 11 17, এদিকে 4 4 8 9 17 হচ্ছে, ঠিক আছে। দুটির যোগফলকে এক দ্বারা অতিক্রম করে যদি সংখ্যাগুলিকে বিপরীত করা হয় তবে সংখ্যাটি 996 হ্রাস পায়। তাহলে সংখ্যাগুলিকে বিপরীত করা হয়, তাহলে প্রথম অপশানটা আমরা দেখছি যে 5 9 3 হলো, সেটাকে যদি আমরা 3 9 5 করি তাহলে কত হবে? 3 9 5 করলে 396 আসতে হবে, তাহলে এটাকে 396 আসতে হবে। এদিকে 5 3 8, এককের ঘরের অঙ্ক আমাদের 8 আসছে, কিন্তু এখানে আমাদের শেষে 6 আছে, তাহলে অপশান এ হবে না। অপশান বিটাকে দেখব, 692 আছে, এটাকে বিপরীত করলে কত হবে? 2 9 6 হবে, 296, তাহলে এদিকে হচ্ছে কত? 6, ঠিক আছে, এদিকে 6 হচ্ছে, তাহলে এককের ঘরের অঙ্কটা 6 পেলাম। তাহলে আরেকটা দেখি, 494 আছে, এই 494কে বিপরীত করলে সেই 494ই হবে, এখানে তো শূন্য হয়ে যাবে, তাহলে অপশান ডি হবে না, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে বিপরীত করলে 396 হ্রাস পাবে। তাহলে এখানে দেখো, এটাকে বিয়োগ করেই দেখো, 6 6 12, এদিকে 9 1 10, এদিকে 9 2 1 3 3 3 396 হলো। তাহলে এখানে 692 ছিল, এবার তুমি বিপরীত করলে মানে কত হলো? 296 হলো, এটা থেকে কত হ্রাস পেল? 396 হ্রাস পেল, এটাই আমাদের বলা আছে যে 396 হ্রাস পেতে হবে, ঠিক আছে, অপশান সি। 10% ছাড় দেওয়ার পর একটি ফ্ল্যাট বিক্রি করে 50% লাভ হয়। ফ্ল্যাটটির ধার্য মূল্য 50 লাখ টাকা হলে সেইটির ক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য মানে মার্কেট প্রাইস বলা আছে, ঠিক আছে, কত? 50 লাখ। 50-এর পর কটা শূন্য হবে? 5টা শূন্য হবে, 50 লাখ হলো। এবার 10% ছাড় দিচ্ছে, সবসময় মনে রাখবে যে এই যে মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া হয়। তাহলে 50 লাখ টাকার এবার 10% ছাড় বের করো, তাহলে 10% ছাড় মানে কত? 90/100 হলো, ঠিক আছে, দুটো শূন্য করে দাও, 5 9 45, 45-এর পর কত হবে? 2 2 4 5, 45 লাখ টাকা হলো, ঠিক আছে, 45 লাখ টাকা 10% ছাড় দিয়ে কত হলো? 45 লাখ টাকা। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে, সেলিং প্রাইস। এবার এখানে বলা আছে কি যে 50% লাভ হয়। 50% লাভ মানে কত? 50% লাভ হচ্ছে মানে হচ্ছে 1/2, পার্সেন্ট উঠে তলায় 100 করলাম, ঠিক আছে, তাহলে 1/2 হলো। প্রফিট বলা থাকলে বা লাভ বলা থাকলে কি হয়? মার্কেট প্রাইস তো সবসময় ডিসকাউন্টে হয়, তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য হবে 2 টাকা, আর 1 টাকা লাভ করে বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে 3 টাকায়, এটা হচ্ছে আমরা বিক্রয় মূল্য পেলাম, কিন্তু এখানে বলা আছে 45,000 টাকা বিক্রয় মূল্য। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 45,000 টাকা, 45 লাখ টাকা, 4 5টা শূন্য, তাহলে 1 ইউনিট সমান কত? 3 15 45, তাহলে এদিকে হচ্ছে 15 লাখ টাকা 1 ইউনিট সমান। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 2, তাহলে 2 ইউনিট সমান কত হবে? তাহলে 1 ইউনিট সমান 15 লাখ, তাহলে 2 ইউনিট সমান কত হবে? 15 দুগুণে 30, অর্থাৎ 30 লাখ টাকা হবে। 2 ইউনিট সমান হচ্ছে 30 লাখ টাকা। কোশ্চেন 78, এই রুটের মধ্যে এগুলো দেওয়া থাকে, এটাকে ব্রেক করো। 90টাকে কি ভাঙতে পারো? 9 × 10 90, ঠিক আছে, এরকম অঙ্ক আমরা প্র্যাকটিস সেটে অনেকবার করেছি। 9 × 10 90 হবে। যদি মাইনাস থাকে তবে ছোট সংখ্যাটা নেব, আর প্লাস থাকলে বড়টা। তাহলে এখানে মাইনাস আছে মানে 9 হয়ে যাবে উত্তর। এখানে যদি প্রতিটাই রুটের মধ্যে প্লাস এইভাবে থাকতো তবে আমরা কি করতাম? তবে আমরা করতাম যে 10 হতো উত্তর, প্লাস থাকলে 10 আর মাইনাস থাকলে 9, মানে প্লাস থাকলে বড়, এটাকে এখানে এইভাবে লিখে রাখবে নোটের খাতাতে যে প্লাস থাকলে বড় বিগ আর মাইনাস থাকলে হবে স্মল। বর্তমানে রানী ও ভবানীর বয়সের অনুপাত 4:5। 5 বছর পরে রানীর বয়স 29 বছর হবে, তবে বর্তমানে ভানির বয়স কত হবে? দুজন আছে, একটা রানী আর একটা হচ্ছে ভানি, ঠিক আছে। এবার রানীর বয়সটাকে আমরা 4x ধরলাম আর ভানির বয়সটাকে আমরা 5x ধরলাম, ঠিক আছে, 5x ধরলাম। 5 বছর পরে রানীর বয়স বলা আছে 29, তাহলে 5 বছর পরে এখানে রানীর বয়স কত হবে? তাহলে 5 বছর পরে বলা আছে মানে যোগ করব, আগে বলা থাকলে বিয়োগ করব, তাহলে রানীর বয়স কত হবে? 4x + 5, 5 বছর পরে এর বয়সটা হবে, কিন্তু এটা ইকুয়াল টু কত বলা আছে? এটা ইকুয়াল টু 29 বলা আছে, ঠিক আছে। তাহলে 4x এটা ইকুয়াল টু কত হবে? তাহলে 5 মাইনাস প্লাস 5টা এদিকে -5 হয়ে যাবে, তাহলে এদিকে কত হবে? 24 হবে।
তাহলে 4 দিয়ে কাটো, 4 6 24, তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। বলা আছে বর্তমানে ভানির বয়স কত, আর এটা আমরা বর্তমানের রেশিওটা আমরা এটা বের করেছি, প্রেজেন্টের রেশিও। তাহলে এখানে বর্তমানে যে ভানির বয়স সেটা কত হবে, সেটা হবে 5x বলা আছে। তাহলে 5 ইন্টু এক্সের ভ্যালু কত হবে, এক্সের ভ্যালু হচ্ছে আমাদের 6, 5 6 30, তাহলে বর্তমানে যে ভানির বয়স সেটা হবে 30 বছর। এক্স বাবু ও ওয়াই বাবুর বার্ষিক আয়ের অনুপাত 9:8, তাদের খরচের অনুপাত 5:4, উভয়েই যদি ব্যক্তিগতভাবে 4000 টাকা সঞ্চয় করে, তাহলে মিস্টার ওয়াইয়ের খরচ কত হবে। তাহলে এক্স আর ওয়াই দুজন আছে, এবার এদের আয় অর্থাৎ ইনকামের যে রেশিও সেটা কত বলা আছে, 9:8 বলা আছে ইনকামের রেশিও। এবার এখানে কি বলা আছে, এখানে তাদের খরচের অর্থাৎ এক্সপেন্ডিচারের যে মানটা অর্থাৎ অনুপাতটা সেটা বলা আছে কত, 5:4। তাহলে এক্স কী করলো, এক্স করলো 9 টাকা ইনকাম, 5 টাকা খরচ করলো, তাহলে কত টাকা তার সঞ্চয় হলো, সেভিং হলো তার 4 টাকা। একই রকমভাবে ওয়াই 8 টাকা খরচ করে ইনকাম করে 4 টাকা খরচ করলো, মানে এরও হচ্ছে সঞ্চয় কত, 4 টাকা, মানে 4 ইউনিট টাকা। এখানে বলা আছে ব্যক্তিগতভাবে ও 4000 টাকা সঞ্চয় করছে দুজনেই, আর এখানে আমরা পাচ্ছি দুজনে 4 ইউনিট টাকা সঞ্চয় করছে। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 4000, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হবে 1000, 1 ইউনিটের ভ্যালু 1000। তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে ওয়াইয়ের খরচ, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই আর খরচ হচ্ছে আমাদের এইটা। তাহলে এখানে 4 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 4 ইউনিটের ভ্যালু হবে 4000 টাকা, তাহলে 4000 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা, এতদূর পর্যন্ত। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। নতুন করে টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, পিডিএফগুলো ডাউনলোড করার জন্য তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।